বাংলাদেশের নতুন প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, তার জন্য জোরে একটা হাতে তালি। ক্ষমতার পাওয়ার, ক্ষমতার পাওয়ার, ক্ষমতার পাওয়ার অনেক দিন পরে পাইছে জনাব তারেক রহমান। তার মার নাম হইল মরহুম বেগম খালেদা জিয়া, তার বাপের নাম হইল স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। ক্ষমতার পাওয়ার, ক্ষমতার পাওয়ার। দুঃখের সাথে আমি শাহিনুর বলতে চাই, ক্ষমতা চিরস্থায়ী থাকে না, জড়তায় কেড়ে নিতে পারে যেই কোনো সময়। এই জনগণ হাসিনার পাওয়ার কেড়ে নিছিল জনতায়, যখন হাসিনায় নিজেও বুঝতে পারে নাই। দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, তারই কেস পার্টনার আমাদের লুৎফর রহমান বাবর ভাই সংসদ ভবন থেকে নির্মমভাবে যখন হেঁটে আসছে, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমার হৃদয়ে, কার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে জানি না, আমার হৃদয়ে হয়েছে। কারণ 17 বছর পরে ছাত্র জনতার জনগণের আন্দোলনের মুখে একটা ফেসিবাদী সরকার বাংলাদেশ থেকে পালাইছে, তখনই বাংলাদেশের নবনির্বাচিত প্রাইম মিনিস্টার বাংলাদেশে আসছে তারেক রহমান, এবং সেই বন্দিশালার কারাগারের শিকলের বেড়া জালের থেকেও বের হয়ে আসছে এই বাবর ভাই। সেই বাবর ভাইকে কোনো মন্ত্রিত্বর পদ দেয় নাই। বাবর ভাই তার নিজ আসন থেকে একটা ক্যান্ডিডেট থেকে আরে নাই, সব কয়টা ক্যান্ডিডেট থেকে বাবর ভাই পাস করছে। যখন তার ছেলেকে নিয়ে হাত ধরে হেঁটে আসছে, আমার হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে বাবর ভাইকে দেখে। তার বয়সের ফাঁড়ি পড়ছে বিধায় তাকে কোনো মন্ত্রিত্বর পদ দেওয়া হয় নাই। বয়সের ভারী পড়ছে কিসের কারণে? বেগম খালেদা জিয়ার দল করছে এই কারণে, প্রতিহিংসার কারণে কারাগারে নিয়ে তাকে মেরুদণ্ডর হাড় ভেঙে দিছে। এটাই তার দোষ ছিল। বিএনপি পরিবারের সাথে জড়িত ছিল, কারাগারে গেছে টাকরা জুয়ান লোক বাবর ভাই, আর বের হয়ে আসছে একজন বয়স্ক মানুষ। বাবর ভাই যখন কারাগারে থেকে বের হয়ে আসছে, তখন ফিরোজা ভবন থেকে যখন আজকে মরহুম বেগম খালেদা জিয়া তখন জীবিত ছিল, তখন লন্ডন যখন ওনাকে হসপিটালে নেয়, তখন ফিরোজা ভবনে বাবর ভাই দাঁড়াই থাকতে পারে না, বয়সের ভারে, অসুস্থর ভারে। তাকে বসার জন্য কেউ একটা বারের জন্য বলে নাই। তখনও আমি 5ই আগস্টের পরে সাংবাদিক হত্যা মামলার আসামি শেখ রবিউল, শেখ বংশের লোক, তাকে বানানো হইল গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয়ের মন্ত্রী, এবং তিনি আইসা এখন আমাদেরকে সবক দিচ্ছেন, শিখাচ্ছেন চাঁদাবাজির নতুন সংজ্ঞা। তিনি চাঁদাবাজির নতুন সংজ্ঞা নির্ধারণ করছে যে সমঝোতার ভিত্তিতে যদি চাঁদা নেওয়া হয় তাহলে সেটা চাঁদাবাজি না। এবং আপনারা জেনে থাকবেন, এই সমঝোতার ভিত্তিতে একটা ট্রাক যখন সেই ঠাকুরগাঁও থেকে, পঞ্চগড় থেকে, রংপুর থেকে, গাইবান্ধা থেকে ঢাকা শহরে আসে, তখন এই সমঝোতার ভিত্তিতে সেই চাঁদা যে কত জায়গায় দেওয়া লাগে তার কোনো হিসাব নাই। এই সমঝোতার ভিত্তিতে ঢাকা শহরের ফুটপথগুলো থেকে প্রত্যেকদিন চাঁদা নেওয়া হয়। এই সমঝোতার ভিত্তিতে ঢাকা শহরের কারওয়ান বাজার প্রত্যেকদিন 3 বার করে ভাড়া দেওয়া হয়। এই সমঝোতার ভিত্তিতে ঢাকা শহরের গুলিস্তানের ফুটপথ দখল হয়ে যায়, রাজপথ দখল হয়ে যায়। এই সমঝোতার ভিত্তিতে যারা দোকানি আছেন তাদের দোকানপাট ভেঙে দেওয়া হয়। এই সমঝোতার ভিত্তিতে এই যে রবিউল সাহেব চাঁদার সংজ্ঞা নির্ধারণ করলেন, এবং এর মধ্য দিয়ে তারা চাঁদাবাজদেরকে আরো বেশি প্রমোট করলেন। এবং এই রবিউল সাহেবের হিস্ট্রি খুব একটা ভালো না। ফ্যাসিবাদের জামানায় তিনি খুবই প্রতিবাদী মুখ ছিলেন, কিন্তু 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে তিনি প্রথম ব্যক্তি যিনি সাংবাদিক হত্যা মামলার আসামি হয়েছেন। বলা হয়ে থাকে যে গোপন তার যে চাঁদাবাজির যে আস্তানা বা সংবাদ, সেটা প্রকাশ করার পরে সেই সাংবাদিকের উপরে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে হত্যা করেছিলেন, এবং এই ধরনের ঘটনাগুলো আছে, এবং তিনি জামিনে আছেন। সেই ব্যক্তিকে, এই ধরনের বিতর্কিত ব্যক্তিকে, যাকে এমপির নমিনেশন দেওয়াই উচিত হয়নি, তাকে দেওয়া হয়েছে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব। আপনি ইমাজিন করেন, সড়ক পরিবহন মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন সেতু একটা মন্ত্রণালয়, এবার হচ্ছে রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন, 3টা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশে এই অপকর্ম কোথায় গিয়ে ঠেকে সেটা দেখার অপেক্ষায়। আমরা থামবো না, আমরা প্রতিবাদ করে যাবো। প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই পেজটি লাইক দিয়ে ফলো করবেন ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে মজার কথা বললেন ডক্টর খলিলুর রহমান, যাকে নিয়ে এখন খুবই আলোচনা, যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। মন্ত্রিসভা গঠনের পর থেকেই ডক্টর খলিলুর রহমানের আলোচনাই শেষ হচ্ছে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে, এটাই জামাত সহ 11 দলীয় জোট তারা অভিযোগ করছে। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কি বলেছেন ডক্টর খলিলুর রহমান একটু শুনে আপনাদের। কথা বলছে, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো? এটা বলছে তো, গুনে নেন আরেকবার, বুঝতে তো মুশকিল নাই। আচ্ছা, বিএনপিও মাঝখানে বেশ কিছু উপদেষ্টাদের নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়ার বা সরিয়ে রাখার প্রস্তাব দিচ্ছে, তার মধ্যে আপনার নামও ছিল। এই ক্যাবিনেটে আপনি কিভাবে সাস্টেইন করবেন বা বুঝবেন স্যার? আচ্ছা, আমি তো জোর করে যাই তো, এক একজন এক এক সম্পর্কে একটা যে গুনে নেন আরেকবার। সো এটাই অপশন থেকে গেল, যারাদের সন্দেহ হচ্ছে তারা আরেকবার গুনে নিতে পারে যে আসলে ইঞ্জিনিয়ারিং হয়েছে নাকি ঠিক মতো হয়েছে। আর উনি বলছেন যে ওনাকে নিয়ে যেই বিএনপি যে অভিযোগ ছিল, সেই অভিযোগ এক এক সময় মানুষের এক এক ধরনের পরিবর্তন আসতেই পারে, সেই বিএনপির মধ্যেও একটা পরিবর্তন এসেছে। অলরেডি আমরা জানি যে ডক্টর ইউনূস বড় খেলোয়াড় ছিল, বড় মাঠের খেলোয়াড় ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউনূসকে ছাড়িয়ে গেছে ডক্টর খলিলুর রহমান। খলিলুর রহমান আরো বড় মাঠের খেলোয়াড়, ভিতরে ভিতরে সবই খেলছেন, কিন্তু ক্যামেরার সামনে খুব একটা আসেননি, ক্যামেরার সামনে খুব একটা কথাও বলেননি, কিন্তু ভিতরে সবচেয়ে বড় খেলাটা খেলেছেন ডক্টর খলিলুর রহমান। এবং এখন আবার বিএনপিতে খেলবেন, সেই সুযোগটা ওনার তৈরি হয়েছে। তবে ওনাকে কূটনৈতিক দিক থেকে ওনার প্রশংসাই করতে হয়। উনি কূটনৈতিক দিকটা শক্তভাবে ধরে রাখতে পেরেছেন, ম্যানেজ করতে পারেন। সেরকম ইতিবাচক অনেক কথাই আমরা ইতিমধ্যে শুনেছি। শুধু একটাই সমস্যা, যে ওই সরকার থেকে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার থেকে বিএনপি সরকারে আসলো, এটা নিয়ে একটা বড় সমস্যা। এই ছাড়াও ওনার কূটনৈতিক ব্যাপারে বা পররাষ্ট্রনীতির ব্যাপারে ওনার অভিজ্ঞতা অনেকের চেয়ে অনেক ভালো। মানে এখানে আসলে বাংলাদেশের হয়তো বা হাতে গোনা কয়েকজনের মধ্যে উনি একজন হবেন। তো সেই ক্ষেত্রে ঠিক আছে, মানে যোগ্যতা, কোয়ালিটি এবং ফরেন পলিসি সম্পর্কে স্পষ্ট ধারণার ব্যাপারে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে প্রশ্নবিদ্ধ হয়ে গেল পুরো মন্ত্রী পরিষদ, এবং হচ্ছে যে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। ডক্টর ইউনূসের সরকারে থেকে নির্বাচনটা করিয়ে উনি আবার এই সরকারে জয়েন করলেন, সেখানে একটা বড় সমস্যা। প্রিয় দর্শক, আসলে ভালো একজন ফরেন মিনিস্টার দরকার, নাকি আসলে আমাদের এই প্রশ্ন নিয়ে বেশি সমস্যা, সেটাও আমাদেরকে ভাবতে হবে। সো আমরা পজিটিভলি চিন্তা করলে করা যায়, কিন্তু আবার এখানে অনেক প্রশ্ন চলে আসে, যার জন্য একটাকে ছাড় দিতে গিয়ে এতগুলো প্রশ্নের জন্ম, সেটা আসলে কেউ মানতে রাজি না।